ওয়েস্ট বেঙ্গলে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন বেকার যুবক যুবতী একটা বিশাল বড় স্বপ্ন দেখলো, আশা দেখলো এবার খুব দ্রুত বেশ কিছু রিক্রুটমেন্ট হবে। কিন্তু তার মধ্যেই আমাদের বাজেট কমপ্লিট হলো এবং যারা মেয়ে বা মহিলা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য যেমন একটা খুব সুন্দর একটা ভালো খবর আসলো, অন্যদিকে যারা জেনারেল মেল ক্যান্ডিডেট মানে পুরুষ ক্যান্ডিডেট তাদের একটা দুঃখজনক ঘটনা বা খবর আসলো। তাই নিয়েই আজকের ভিডিও, যে রিসেন্টলি গভর্নমেন্টের থেকে 33% যে মহিলাদের জন্য রিজার্ভেশন করেছে, তাতে তোমার কি করা উচিত, এই জিনিসটা ভালো না মন্দ, এবং স্নেহের ভাই ও বোনেরা পরিস্থিতি যাই হোক তার মধ্যে তোমাকে বাঁচতে হবে। কেউ দেখো সবাই সবার ইকুয়েশনে চলে, তোমাকে তোমারটা বুঝে নিতে হবে। এ ভালো ও মন্দ এটা সেটা এগুলো ভেবে লাভ নেই। এই হবে সেই হবে সেটা হবে, এর মধ্যেই তোমাকে লড়তে হবে, বাঁচতে হবে, করতে হবে। তাই আজকে এই 33% যে রিজার্ভেশনের ব্যাপারটা আসলো মেয়েদের জন্য, তার ভালো মন্দ দিকটা ডিসকাস করা, এবং যারা প্রকৃতপক্ষে মানসিকভাবে ভেঙে পড়লে, বিশেষ করে মেল ক্যান্ডিডেটরা, তাদের জন্য একটা সহজ সমাধানের রাস্তা, সব কিছু নিয়ে সুন্দর একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি তোমার যে হতাশা ভিতরে কাজ করছে এই খবরটা পাওয়ার পর সেটা অনেকটাই কেটে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. কি হচ্ছে 33% সংরক্ষণের প্রভাব আমাদের ওয়েস্ট বেঙ্গল বাজেটে, যে 33% রিজার্ভেশনের ব্যাপারটা এসছে, সেটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের 33% রিজার্ভেশন। আর তার সাথে আর একটা খবরও আসছে, প্রায় 1 লাখ রিক্রুটমেন্ট হবে। ওকে, আর তার সাথে আনরিজার্ভ যারা মেল ক্যান্ডিডেট মানে ছেলেরা আছো, তাদের কপালে কি আছে বা তাদের ভালো মন্দ কি, তাই নিয়েই এই ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। প্রথম আমি আবার বলছি যে কিছু ভালো খবর আছে, কারণ মেয়েদের জন্য 33% অ্যাডিশনাল সংরক্ষণ। নেক্সট 1 লক্ষের উপর রিক্রুটমেন্ট গভর্নমেন্ট সেক্টরে। নেক্সট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা অলরেডি চাকরি করছে 20% অ্যাডিশনাল ডিএ, প্লাস যারা স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল মোডে কাজ করে তাদের প্রায় প্রত্যেকেরই 2000 টাকা করে স্যালারি বেড়েছে। তো এর মধ্যে খবরগুলো খুবই ভালো এবং তাৎপর্যপূর্ণ যারা গভর্নমেন্ট চাকরি নিয়ে কাজ করে, আর স্পেশালি ফিমেল ক্যান্ডিডেট। কিন্তু এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে আনরিজার্ভ ছেলেদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা চার্ট দিয়ে ব্যাপারটা বোঝা যাক। যে নির্দিষ্ট উন্নতি যে আমরা যেটা স্ট্যান্ডার্ড দেখি, সেটা কি হচ্ছে যে এসসিদের 22%, ওবিসিদের 7%, এসটিদের 6%, এটা একটা কোটা বা রিজার্ভেশন থাকেই, ঠিক আছে। এবার নতুন করে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সেটা এসসি হোক, ওবিসি হোক, অথবা এসটি হোক, অথবা আনরিজার্ভ হোক, তার মধ্যে প্রত্যেক ক্ষেত্রে 33% করে সিট, 33% করে সিট, 33% করে সিট, প্রত্যেক ক্ষেত্রেই 33% করে সিট, 33% করে সিট মহিলাদের জন্য বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ থাকবে। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝার চেষ্টা করব, একটা ডেটা দিয়ে ব্যাপারটা বুঝতে পারলে ভালো হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যতগুলো ডিভিশন আছে, এসসি, ওবিসি, এসটি, ঠিক আছে, এই যে জায়গাগুলো বা ইডাব্লিউএস, এই যে জায়গাগুলো যেগুলো আছে, প্রত্যেক ক্ষেত্রেই মহিলাদের 33% করে সংরক্ষণ থাকবে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। সো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। আমরা ধরে নিলাম যে একটা পরীক্ষা নোটিফিকেশন আসলো যেখানে 100টা সিট আছে। ওকে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে আনরিজার্ভ, তাহলে আনরিজার্ভ থাকছে 55%, মানে 55 জন হবে। তার মধ্যে 18 জন মহিলাকে নিয়ে নিতে হবে, পড়ে থাকবে 37 জন, সেখানে ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করতে পারে। এসসিদের ক্ষেত্রে
22টা ভ্যাকেন্সি, তার মধ্যে 7 জন মহিলা হতেই হবে, বাকি 15 জনের উপর যে কেউ কম্পিটিশন আসতে পারে। ওবিসিদের ক্ষেত্রে 7টা, তার মধ্যে 2টো মহিলাকে ছাড়তে হবে, পড়ে থাকবে 5টা, তার মধ্যে কম্পিটিশনে যে কেউ আসতে পারে। এসটির ক্ষেত্রে 6টা, মহিলাদের জন্য 2টো রিজার্ভ থাকবে, বাকি 4টা সিটে মেল ফিমেলকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। ইডাব্লিউএস 10টা, সেখানে মহিলাদের জন্য 3টে থাকবে, আর রিজার্ভ থাকবে 7টার মধ্যে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এইখানে এই যে ওপেন যে ক্যাটাগরি থাকছে যে জায়গাটা, এখানে কিন্তু যে কেউ হতে পারে। এখানে মহিলাও ছেলে মেয়ে মানে এরকম ব্যাপার নয় এখানে খালি ছেলেরাই অ্যাপ্লাই করছে, এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে টোটাল বিষয়টা। আর একবার বলে দিই, 100টা যদি ভ্যাকেন্সি, ধরো একটা পরীক্ষায় 100টা ভ্যাকেন্সি বেরোলো, তাহলে তোমার আনরিজার্ভড 55%, মানে 55টা সিট, তার মধ্যে 18টা ফিমেল ক্যান্ডিডেটের জন্য আগে থেকে ছেড়ে দিতে হবে। যেই সিটগুলো পড়ে থাকবে তার মধ্যে যে কেউ কম্পিটিশন আসতে পারে, মানে অন্য ক্যাটাগরি থেকেও যারা ভালো রেজাল্ট করছে তারাও চাইলে সেখানে ঢুকে যেতে পারে। এসসি 22টা সিট হলে সেখান থেকে মহিলারা 7টা, আর 15টা থাকছে ওপেন, যেখানে যে কেউ কোয়ালিফাই করলে যেতে পারে। ওবিসিদের ক্ষেত্রে 7টা, মহিলাদের জন্য 2টো রিজার্ভ থাকছে, 5টা পড়ে থাকছে উন্মুক্ত, যেখানে যে কেউ কম্পিটিশন আসতে পারে। এসসিদের ক্ষেত্রে 6টা, যার মধ্যে 2টো রিজার্ভ থাকবে মহিলাদের জন্য, আর বাকি 4টেতে যে কেউ আসতে পারে। নেক্সট ইডাব্লিউএস 10টা, যদি 10টা সিট থাকবে 100টার রেফারেন্সে, 3টে মহিলাদের জন্য, 7টা যে কেউ সেখানে অ্যাপ্লাই করতে পারে। ফলে কি হচ্ছে, ওভারঅল চাপটা এসে পড়ছে আনডিজার্ভড মেল ক্যান্ডিডেটের উপর, আর ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ চলে আসছে মহিলাদের উপর। আগের গভর্নমেন্টেও আমাদের শুরু করেছিল এই ব্যাপারটা, বাড়ির মহিলা বা মহিলাদের বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য। তার দুটো জিনিস আছে, সমাজের উন্নতি করতে হলে মহিলাদের আগে নিয়ে যেতে হয়, অন্যদিকে একটা বাড়িতে মহিলারা অনেক কিছু কন্ট্রোল করে, তার রেফারেন্সে অনেক কিছু ভোট বা অনেক কিছু পাওয়া যেতে পারে। তাই দুটো অ্যাঙ্গেলেই ব্যাপারটা থাকে। কারণ দেখো, সবাই সবার মতো পরিকল্পনা করে চলছে, তোমাকেও তোমার পরিকল্পনা চলছে, আমি পরিকল্পনাটা করে দেবো। এবার যেটা বলছিলাম আমি, যে 18টা সিট আনরিজার্ভ ওমেনদের জন্য, আর এখানে যে 37 মানে 37টা যে সিট থাকছে, সেখানে কিন্তু ছেলেরা নয়, মেধার ভিত্তিতে সবার জন্য এটা উন্মুক্ত থাকছে। ফলে এরকম ব্যাপার নয় এই 37টাই আনরিজার্ভের জন্য থাকছে, অন্য ডিভিশন থেকেও অন্য সেকশন থেকেও যারা ভালো রেজাল্ট করবে এখানে চলে আসতে পারে। তো খুব চাপের মধ্যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, যারা আনডিজার্ভড তাদের খুব চাপ হয়ে যাচ্ছে, মানে তাদের সাথে কে কে কম্পিটিশন করছে দেখো, এই 37 সিটসের সাথে যারা নর্মাল আনডিজার্ভ মেলস তারা, যারা আনডিজার্ভ ফিমেলস তারা, যারা মেধাবী এসসি এসটি ওবিসি তারা, যারা ইডাব্লিউএস কিন্তু মেধাবী, যারা কম্পিটিশন করতে পারে নর্মাল ক্যান্ডিডেট সাথে তারা। মানে এই 37টা ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র এদের জন্য পড়ে থাকলো না, এদের সাথে এরাও কিন্তু লাইনে চলে আসলো যারা ভালো ক্যান্ডিডেট। ফলে বাস্তবে সাধারণ ছেলেদের জন্য 100টি সিটের মধ্যে 10-15টি নিগাদ সিট বেঁচে থাকছে। মানে মানে দুঃখও লাগে, কষ্টও লাগে, হাসিও পায়। যদি ইকুয়েশন বা ম্যাথমেটিক্সটা আমরা ভালো করে দেখি, সবকিছু মিলিয়ে মিশিয়ে কেটে ছেটে যারা আনরিজার্ভড মেল ক্যান্ডিডেট তাদের জন্য মোটামুটি 15-20% সিট পড়ে থাকছে। আর কম্পিটিশন চিন্তা ভাবনার বাইরে, কম্পিটিশন মানে 1:500 রেশিওতে হয়তো অ্যাপ্লিকেশন হবে। বয়স ওইদিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। স্যার তাহলে এখানে করণীয় কি? যে দেখো, গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, গভর্নমেন্টের মতো পলিসি হবে, যে যার মতো পলিসি করবে, কেউ ভালো ভেবে করবে, কেউ যার মতো করবে, কিন্তু তার মধ্যে তোমাকে বাঁচতে হবে। খুশির খবর এখানে এটাই, যেহেতু ভ্যাকেন্সিস অনেক বেশি, 1 লক্ষ, তাই এখানে ওভারঅল ভ্যাকেন্সিস অনেকটা বেশি। আমি যদি 20%ও ধরি, তাহলে 20,000 আনডিজার্ভ মেলদের পার্টে পড়ছে। ইন জেনারেল একটু ভেবে দেখো তো, গভর্নমেন্ট জবের যা ভ্যাকেন্সি, তাতে কটা ছেলে মেয়ে চাকরি পায়? আমাদের স্ট্যাটিস্টিক্স বলছি, একটা গভর্নমেন্ট কোচিংয়ে যদি 100টা ছেলে মেয়ে গভর্নমেন্ট চাকরির জন্য কোচিংয়ে ভর্তি হয়, 3 থেকে 5 বছর পর অ্যাভারেজে 4 থেকে 5 জন ছেলে মেয়ে চাকরি পায়, বাকি 95 জন তাদের নিয়ে কেউ ভাবে না। বাট আমরা ভেবেছি,
আমরা ইন্টারমিডিয়েট একটা সমাধান বের করেছি যেটা খুব পপুলার হয়েছে, সেটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব, গভর্নমেন্ট অফিসে কোম্পানি পেরোলের কাজ। সেটা গভর্নমেন্টেই কাজ করতে হবে, গভর্নমেন্ট অফিসেই কাজ করতে হবে, খালি স্যালারিটা একটা প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্ট থেকে আসবে এবং কন্ট্রাক্টটা রিকন্ট্রাক্ট বেসিসে 60 বছর পর্যন্ত চাকরি করা যাবে, অন্যান্য সুযোগ সুবিধা সব থাকবে। এবং সেই ব্যাপারে কনভলিউশন এডুকেয়ার ওয়েস্ট বেঙ্গলে ওয়ান এবং অনবদ্য। তাই তোমরা মন খারাপ করো না। দেখো, আলটিমেট আমাকে সৎভাবে বাঁচতে হবে, আমাকে পয়সা উপার্জন করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। তোমরা আমাদের কোচিং বা ট্রেনিংয়ে সংযুক্ত হলে আমি কথা দিচ্ছি 3 থেকে 6 মাসের মধ্যে যারা গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন আছো তাদের মোটামুটি 30,000 রেঞ্জের স্যালারির চাকরি আমরা করে দিতে পারবো। কেন এত বড় কথা বলছি? আমরা করেছি তাই। আমাদের এই মাসে 30 জন ছেলে মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে কোম্পানি পেরোলে জয়েন করছে, যাদের অ্যাভারেজ স্যালারি 35,000 টাকা। আমাদের ইউটিউবের টোটাল চ্যানেলটা স্টাডি করো, সবার ছবি সাকসেস স্টোরি দেওয়া আছে, ভিডিও আসবে আস্তে আস্তে, কারণ ওদের জয়নিং প্রসেস এখনো কমপ্লিট হয়নি, ওদের সিকিউরিটির কথাও আমাদের একটু ভাবতে হয়। তাই এই অনবদ্য ট্রেনিং প্রোগ্রামে নির্দ্বিধায় অংশগ্রহণ করো, হতাশ হইও না, তার থেকে রাস্তা বের করো। এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে মানে তুমি খুব ভাগ্যবান, তুমি এটাকে সুযোগটা কাজে লাগাও। কারণ একটা ছেলের ক্ষেত্রে, একটা ছেলে যখন পড়াশোনা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে চলতি ভাষায় গালিগালাজ খাচ্ছে, সেই অবস্থায় এতটা চাপ নেওয়া খুব মুশকিল। বাট তার জন্য একটা সহজ স্মার্ট সলিউশন তোমাকে বলে দিলাম। আমি এটুকুই বুঝি, সৎভাবে বাঁচতে হবে, অর্থ উপার্জন করতে হবে। যারা গভর্নমেন্ট চাকরি করেন না তারা কি বেঁচে নেই? যারা বড় বড় ব্যবসা করছে তারা কি বেঁচে নেই? যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব করছে তারা কি বেঁচে নেই? যারা কর্পোরেটে টিসিএস, উইপ্রো, সিটিএস, যারা কি বেঁচে নেই? বাঁচার অনেক রাস্তা আছে, বাট আমাকে পয়সা উপার্জন করতে হবে, কারণ পয়সা না হলে আজকে দিনে কিছু চলে না, ফ্যামিলি চলবে না। তাই তোমরা ভেঙে পড়ো না। আমি আর খুব তোমাদের কষ্টটা বা দুঃখটা বুঝতে পেরেছি। আমি স্পেশালি ভাইদের উদ্দেশ্যে বলবো, ভেঙে পড়ো না। তোমাদের জন্য আমরা জান প্রাণ লড়িয়ে দেবো এই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য। আরও বিশদ তথ্য, অ্যাডমিশন প্রসিডিওর জানার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো। আমাদের সবার প্রথমে ইউটিউব চ্যানেলটা পুরো ভালো করে স্টাডি করো, 1 সপ্তাহ স্টাডি করো, তাহলেই সব কিছু বুঝে যাবে, আর কিছু বলার থাকবে না। আর আমরা বারবার বলছি, ওই 5 জনকে নিয়ে আমরা খুব একটা ভাবি না যারা এক্সট্রা বিলিয়ন সরকারি চাকরি পেয়ে যাবে। আমরা বাকি 95 জন যারা জীবনের পথে হারিয়ে গেছে তাদের জন্যই আমরা ভাবি। তাই এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমাদের দুজনকে প্রয়োজন আছে। এরপর দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, এরপরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে বিষয়টা যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আনডিজার্ভ প্রার্থীদের নীরব লড়াই, কোনো ছাড় নেই, সিট কমে যাওয়ায় হতাশা, সমতার দাবি, এটাই চলছে। আর একটা সরকারি চাকরি পেতে হলে কি লেভেলে যে পরিশ্রম করতে হয়, যে বা যারা সঠিকভাবে প্রস্তুতি তারা জানে। অন্যদিকে একটা নারী শক্তির উদয় হচ্ছে, কারণ মেয়েরা যদি এগিয়ে না আসে সমাজের উন্নতি হবে না। আজকে মানে যে কোনো সন্তানের রক্তে মায়ের ক্যারেক্টারটাই বেশি ঢুকে যায়, কারণ মা ম্যাক্সিমাম টাইম সন্তানের সাথে থাকে। আমাদের সোশ্যাল কালচারটাই এরকম। ফলে মহিলাদের এগিয়ে আসা অবশ্যই প্রয়োজন। মা ভালো হলে সন্তান এমনি ভালো হবেন, সেটা খুব ভালো দিক। কিন্তু অন্যদিকে আনডিজার্ভ ক্যাটাগরির ছেলেরা ভীষণ চাপে পড়ে গেল। সো তাদের জন্য একটা সুন্দর সমাধানের কথা বললাম। আরও সহযোগিতার দরকার হলে যোগাযোগ করতে পারো, এসে দেখা করতে পারো। আশা করি তোমাদের অনেকটা সহযোগিতা করতে পারবো। আর যেটা হচ্ছে নতুন যে বাঁচার যে ব্যাপারটা, ইডব্লিউএস, যেটা ঘটনা ঘটবে এরপর কি হবে, অনেক জেনারেল ক্যান্ডিডেট ইডব্লিউএস এ অ্যাপ্লাই করে সেখানে একটু অপশনটা বাড়ানোর চেষ্টা করবে, নতুন কিছু কৌশল নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাট একটাই এর মধ্যে খুশির খবর হচ্ছে, যদি সত্যি সত্যি 1 লক্ষ রিক্রুটমেন্ট হয় তাহলে যেহেতু অনেক হচ্ছে অনেকটা পুষিয়ে যাবে। সেটা যা পুলিশ বিভাগে 12,000, শিক্ষা দপ্তর 10,500, ডাব্লিউপিএসসি অন্যান্য দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হবে, এটা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, আশা করছি হবে। এবং তাহলে যদি 37% আমরা ধরি, যেটা আমাদের আনরিজার্ভড মেল ক্যান্ডিডেট, তাহলে 37,000 চাকরির অপশন তোমার জন্য আসবে। তুমি সেইভাবে প্রস্তুতি হও।
তার সাথে তো ওই কম্পিটিশনগুলো আছেই, কিন্তু যদি তোমার কনফিডেন্স থাকে সেটা নিয়ে লড়ে যাও। আর যদি মনে হয় না স্যার আমাকে একটু অন্যরকম ভাবতে হবে, নির্দ্বিধায় আমাদের ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হয়ে যাও। আলটিমেট ভাই স্ট্যান্ডার্ড চাকরি পাওয়া দরকার, 3 থেকে 6 মাস লাগবে, চাকরি তুমি পাবেই, কোনো অসুবিধা কিছু নেই। আর লক্ষ্য স্থির করো, বেশি নম্বরের টার্গেট রাখো, নিরবিচ্ছিন্ন প্রস্তুতি নিয়ে যাও, এবং এর বাইরেও যখন হতাশা হবে, যখন মন ভেঙে যাবে, তখন আমাদেরকে যোগাযোগ করো, আমাদের চ্যানেলটা ফলো করো, তোমার কাজে লাগবে। কিন্তু এরকম মডার্ন কনসেপ্ট পাবে না। তো এটাকে কাজে লাগিয়ে ব্যাপারটাকে কমপ্লিট করো। আরও হেল্পের দরকার হলে আমাদের যে নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার 9830092521 অথবা 22 অথবা 28, এখানে যোগাযোগ করো, নিজের ব্যাপারটা খুলে বলার চেষ্টা করো। আমরা তোমার পাশে আছি, পাশে থাকবো। চ্যানেলটা ফলো করো, কারণ এরকম সাফল্যের ইতিহাস অন্য কোনো ট্রেনিং বা কোচিং সেন্টার তৈরি করতে পারেনি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।